এখন আমরা আলোচনা করব অধিবৃত্ত বা হাইপারবোলা নিয়ে। তো অধিবৃত্ত নিয়ে যখন আমরা আলোচনাটা করতে যাব, তোমরা খেয়াল করলে দেখবে যে আমি অ্যাকচুয়ালি উপবৃত্ত এবং পরাবৃত্তে যা যা পড়িয়েছি অধিবৃত্তে একই জিনিসই পড়াচ্ছি, এবং যেই ডেফিনিশনগুলো মোটামুটিভাবে পরাবৃত্ত এবং উপবৃত্তে ইউজ করা হয়েছে সেই ডেফিনিশনগুলোই মোস্ট অফ দ্য কেসে সেখানেও আলোচনা করা হবে, একটু এদিক ওদিক হবে শুধুমাত্র। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অধিবৃত্তটা যখন তোমরা লেকচারটা দেখবে তখন তোমাদের কাছে জিনিসটা আরও বেশি সোজা মনে হবে উপবৃত্ত এবং পরাবৃত্তের তুলনায়। তাহলে চলো আমরা একটা অধিবৃত্তের বিভিন্ন অংশ নিয়ে একটু ডিসকাস করে নেই। যদি এক্স স্কোয়ারটা আগে থাকে তাহলে অধিবৃত্তটা দেখতে এরকম হবে, আর যদি ওয়াই স্কোয়ারটা আগে থাকে তাহলে অধিবৃত্তটা দেখতে এরকম হবে। এবং এটার ফলে কি হবে, এখানে যা যা হবে এখানে এক্স্যাক্টলি তার কোথায় চেঞ্জটা হবে বলো তো? এ এবং বি এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। এখানে এ আর বি এর মধ্যে সম্পর্কটা যেরকম, এখানে এ আর বি এর মধ্যে সম্পর্কটা জাস্ট তার ইন্টারচেঞ্জিং কেসটা। এখানে ই হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে যার সামনে মাইনাস আছে সেটা উপরে থাকবে, যার সামনে প্লাস সেটা নিচে থাকবে। এখানে দেখো ই ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যার সামনে মাইনাস সেটা উপরে, যার সামনে প্লাস সেটা নিচে। তাহলে দুইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা না করি, আমরা প্রথমে এইটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, আমাদের এইখানে প্রথমেই কোন কথাটা আসে, অক্ষের চিন্তা আসে। তো এইখানে তো ক্ষুদ্র অক্ষ বৃহত্তম অক্ষ বলে কিছু নাই। এইখানে অক্ষ তো দুটাই হবে, কারণ আমি তোমাদেরকে পরাবৃত্তের সময় শিখিয়েছিলাম, উপবৃত্তের সময় শিখিয়েছিলাম যে যার উপর স্কোয়ার থাকে সেটাকে ইকুয়াল টু 0 করলে অক্ষ পাওয়া যায়। তাহলে এখানে একটা অক্ষ আসবে এক্স ইকুয়াল টু 0 আর একটা অক্ষ আসবে ওয়াই ইকুয়াল টু 0। তো কোনটা কোন অক্ষ হবে, এখানে অক্ষগুলোর নাম তাহলে কী হবে, ছোট অক্ষ বড় অক্ষ তো এখানে নাম নাই। এই যে অধিবৃত্তের মাঝখানে পেটের মাঝখান দিয়ে যে অক্ষটা যায় সেইটার নাম হলো আর অক্ষ, আর অন্য যে অক্ষটা আছে তার নাম হলো অনুবন্ধী অক্ষ। যার সামনে মাইনাস আছে সেটাকে 0 ইকুয়েট করলে আমি আর অক্ষ পাই, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, এটা হলো তার আর অক্ষ। একইভাবে এটার ক্ষেত্রে খেয়াল করো, এটাই কার সামনে 0, এক্স এর সামনে 0, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0টা এখানে আর অক্ষ। আর যার সামনে প্লাস আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে অনুবন্ধী অক্ষ। এক্স ইকুয়াল টু 0টা এখানে অনুবন্ধী অক্ষ, আর এখানে কার সামনে প্লাস, ওয়াই এর সামনে প্লাস, তাহলে ওয়াই ইকুয়াল টু 0টা এখানে অনুবন্ধী অক্ষ। ই এর ডেফিনিশনটা দুজনের জন্য দুই রকমভাবে দিয়েছি। এখন কেন্দ্র, কেন্দ্র আছে নাকি নাই? হ্যাঁ, কেন্দ্র উপবৃত্তের যেরকম ছিল অধিবৃত্তেরও কেন্দ্র আছে, এবং সেই কেন্দ্রটা কত, সেই কেন্দ্রটা হলো 0 0, যেখানে অনুবন্ধী অক্ষ এবং আর অক্ষটা ইন্টারসেক্ট করে। এখানেও তাহলে অনুবন্ধী অক্ষ এবং আর অক্ষ ইন্টারসেক্ট করে, তাহলে এটার কেন্দ্র হলো 0 0। এরপর কি কি লাগবে, এরপর লাগবে হচ্ছে যে তার শীর্ষ, শীর্ষবিন্দু দুটা আছে, একটা এখানে একটা এখানে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত হবে, উপবৃত্তে যেরকম ছিল এখানেও তাই, a, 0, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু হলো a, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু a, শীর্ষ পর্যন্ত যে দূরত্ব দুটা। তাহলে শীর্ষের স্থানাঙ্ক হলো a, 0 মাইনাস a, 0। আর যখন শেপটা এরকম হবে তখন তো আর অক্ষের উপরে তার শীর্ষটা থাকবে, তাহলে এইটার স্থানাঙ্ক হবে 0, b, আর এইটা হবে 0 মাইনাস বি। একটা জিনিস মাথায় রাখবে, এক্স অক্ষের উপর অবস্থিত সব কিছুর সঙ্গে এর সম্পর্ক, ওয়াই অক্ষের উপর অবস্থিত সব কিছুর সঙ্গে বি এর সম্পর্ক। এরপর উপকেন্দ্র, উপকেন্দ্র আগের মতোই এ ই, 0, এবং উপকেন্দ্র সবসময় কোন দিকে হয়, উপকেন্দ্র সবসময় হয় এই যে বাঁকটার ভিতরের দিকে। অনুবন্ধী অক্ষ থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো এ ই, একটা হবে এ ই, 0, আর একটা হবে মাইনাস এ ই, 0। আর উপকেন্দ্রের ভেতর দিয়ে অনুবন্ধী অক্ষের উপর যে লম্বটা, সেই লম্বের একটা নাম আছে, সেটা কি, উপকেন্দ্রিক লম্ব। এবং সেই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ ই, এই পাশে একটা, এক্স ইকুয়াল টু মাইনাস এ ই, এই পাশে একটা। উপকেন্দ্রিক লম্ব দুইটা থাকবে যেহেতু দুইটা উপকেন্দ্র আছে। আর উপকেন্দ্রিক লম্ব পাওয়ার পর আমরা এরপরে কি চিন্তা করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি আগের মতোই,
টু বি স্কোয়ার বাই এ, এখানেও তাই টু বি স্কোয়ার বাই এ। এই ছবিতে উপকেন্দ্রটা কোথায় হবে? উপকেন্দ্রটা হবে এখানে, এবং সেটা হবে 0, বিই, আর নিচের দিকে হবে 0, বিই। এবং উপকেন্দ্রিক লম্বটা দেখতে কেমন হবে? এই যে এইরকম একটা, এইরকম একটা, এবং তাদের সমীকরণটা হবে y ইকুয়াল টু বিই একটা, আর একটা হবে y ইকুয়াল টু বিই, এবং তাদের দৈর্ঘ্য, উভয়ের দৈর্ঘ্য হবে 2a স্কোয়ার ভাগ বি। কেন দৈর্ঘ্যটা 2a স্কোয়ার বাই বি হবে? কারণ ওই যে বললাম এইটার সঙ্গে এইটার পার্থক্যটা কি, এইটার সঙ্গে এইটার পার্থক্যটা হলো জাস্ট এ আর বি ইন্টারচেঞ্জ করবে। তো আমাদের মোটামুটি সব কিছুই শেষ, একটা জিনিস শুধুমাত্র বাকি আছে, আমাদের খুব প্রিয় একটা জিনিস, কি সেটা বলো তো? সেটা হলো দ্বিকাক্ষ, যাকে ছাড়া আসলে অধিবৃত্ত, অধিবৃত্ত কেন, যে কোনো কণিককে ডিফাইনই করা যায় না। দ্বিকাক্ষের অবস্থানটা কোথায় হয়? আমি সবসময় বলেছি দ্বিকাক্ষের অবস্থান হয় কার্ভের বাইরের দিকে। এখানে একটা দ্বিকাক্ষ থাকবে, এখানে একটা দ্বিকাক্ষ থাকবে, এবং কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্বটা হবে এ ভাগ ই, এই দূরত্বটুকু হবে এ ভাগ ই। দ্বিকাক্ষের যে সমীকরণ সেটা কি হবে? একটা হবে এক্স ইকুয়াল টু এ ভাগ ই, আর একটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ ভাগ ই। একইভাবে এই ছবিতেও দুটো দ্বিকাক্ষ থাকবে, একটা, দুইটা। এই দূরত্বটুকু হবে কত? এই দূরত্বটুকু হবে বি ভাগ ই, আর এইটা বি বাই ই হবে। তাহলে এটার সমীকরণ হবে y ইকুয়াল টু মাইনাস বি ভাগ ই, আর এটা হবে y ইকুয়াল টু বি ভাগ ই। তাহলে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, উপবৃত্ত এবং অধিবৃত্ত উভয়ের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক একই, এ ই কমা 0। দ্বিকাক্ষের সমীকরণ একই, এক্স ইকুয়াল টু এ ভাগ ই, এবং তারপরে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একই, এক্স ইকুয়াল টু এ ই, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা টু বি স্কোয়ার বাই এ, সেটাও এখানে সেম। তার মানে উপবৃত্ত এবং অধিবৃত্ত উভয়ের বেশিরভাগ প্রপার্টি সেম হয়। যাই হোক, তাহলে আমি ছবি আঁকার মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে অধিবৃত্তের বিভিন্ন অংশগুলো বের করে নিতে হয়। আমি এখান থেকে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1, এইটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা এইখান থেকে প্রত্যেকটা জিনিস ছবি এঁকে বের করে দেখাবে। এবং একইভাবে এখান থেকেও একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়াই স্কোয়ার বাই 169 মাইনাস এক্স স্কোয়ার বাই 144 ইকুয়াল টু 1। এই দুইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা ছবি এঁকে এইটার প্রত্যেকটা অংশ বের করবে, এইটারও প্রত্যেকটা অংশ বের করবে। তো তোমাদের কাজটা কি? প্রথম কাজ হলো, আমি যখন এই লেকচারটা শুরু করেছি একদম শুরু থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ছবি এঁকেছি, একইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো ছবি এঁকে ফেলো, একবার না দুইবার, এবং তারপর এই হোমওয়ার্কটা কমপ্লিট করো, এরপর এই হোমওয়ার্কটা কমপ্লিট করো। ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, পরাবৃত্ত এবং উপবৃত্তের সঙ্গে অধিবৃত্তের একটা পার্থক্য আছে। একটা জিনিস অধিবৃত্তে বেশি আছে, তার নাম হলো অসীম তট। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ডটেড লাইন এঁকেছি, এই একটা, এই একটা, এই যে এই একজোড়া লাইনকে বলা হয় অসীম তট। অসীম তটের সমীকরণটা হলো এই পাশেরটা y ইকুয়াল টু বি ভাগ এ এক্স, ওই যে বলেছি যেটার আগে মাইনাস আছে সেটা উপরে থাকবে, আর এই পাশের অসীম তটটার ইকুয়েশন হলো y ইকুয়াল টু মাইনাস বি বাই এ এক্স। একইভাবে এখানেও দুটো অসীম তট দেখতে পাচ্ছ, ডটেড লাইন সবুজ কালিতে আঁকা। এটার সমীকরণটা হলো y ইকুয়াল টু মাইনাস এ ভাগ বি এক্স, আর এইটার সমীকরণটা হলো y ইকুয়াল টু এ ভাগ বি ইন্টু এক্স। দুইটা অসীম তট আমার আঁকা হয়েছে, এবং অসীম তটের সময় কিভাবে লিখবে? y ইকুয়াল টু সামথিং বাই সামথিং ইন্টু এক্স, উপরে থাকবে যার সামনে মাইনাস আছে, যেমন এখানে এ স্কোয়ারের সামনে মাইনাস আছে, তাহলে এখানে উপরে এ নিচে বি। আবার এইখানে বি এর সামনে মাইনাস আছে, তাহলে এখানে উপরে বি নিচে এ। এই ছিল আমাদের অধিবৃত্তের লেকচারটা। তোমাদের এখন কাজ হলো যে হোমওয়ার্ক দুটো দিলাম সেই দুটো একটু কমপ্লিট করে ফেলো।
এখন আমরা যে জিনিসটা দেখব তা হলো অক্ষ স্থানান্তর। এই ব্যাপারটা হাইপারবোলা বা অধিবৃত্তের ক্ষেত্রে কীভাবে কাজ করে দেখো, বোর্ডে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, x-1 হোল স্কোয়ার বাই 16 y-2 হোল স্কোয়ার ডিভাইড বাই 9 ইকুয়ালস টু 1। এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে আগের মতোই পরাবৃত্ত এবং উপবৃত্তে যেভাবে করেছো বিভিন্ন উপাদানগুলো বের করে আনতে হবে। বোর্ডের বাম দিকে একটু তাকাও। বোর্ডের বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে খুচরা খুচরা জিনিসগুলো আগে বের করে নেওয়া দরকার সেগুলো আমরা বের করে নিয়েছি। এর ভ্যালু, বি এর ভ্যালু, ই এর ভ্যালু, বি বাই এর ভ্যালু, এ ডিভাইডেড বাই ই এবং 2b স্কোয়ার বাই এ, এই ভ্যালুগুলো আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি যাতে আমাদের কোনো ভেজাল না হয়, অঙ্কটা আমরা দ্রুত শেষ করে ফেলতে পারি। প্রথমত সবার প্রথমে আমাদের মাথায় কোন জিনিসটা আসে, যার সামনে মাইনাস আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে আমি কি পাই, সেটাকে ইকুয়াল টু 0 করলে আমি আর অক্ষ পাই, এবং সেই আর অক্ষের সমীকরণটা কি হবে, এটা ইকুয়ালস টু 0, তার মানে y ইকুয়াল টু 2। যার সামনে প্লাস আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে আমি কি পাই, সেটাকে ইকুয়াল টু 0 করলে আমি অনুবন্ধী অক্ষ পাই, এবং অনুবন্ধী অক্ষটা কি হবে, এটা ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। আর অক্ষের দৈর্ঘ্য এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এই কথা দুটো বলতে আমি ভুলে গিয়েছিলাম। আর অক্ষের দৈর্ঘ্য আগের মতোই 2a, অর্থাৎ 2 ইন্টু এখানে এর ভ্যালুটা 4, 8। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের মতোই 2b, 2 ইন্টু এখানে b কত, b এখানে 3, 6। এবং আমরা অক্ষ দুটা থেকে কি বের করব, অক্ষ দুটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নামটা কি, সেই বিন্দুর নাম হলো কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত হবে, অনুবন্ধী অক্ষ এবং আর অক্ষকে সমাধান করলে আমরা যে বিন্দুটা পাই 1,2, কেন্দ্র 1,2। শীর্ষের অবস্থানটা কোথায়, শীর্ষের অবস্থান হচ্ছে আর অক্ষের উপরে, এবং সেইটা কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে অবস্থিত, সেটা কেন্দ্র থেকে এ দূরত্বে অবস্থিত। এর মানটা কত এখানে, এর মানটা এখানে 4। তাহলে 1 থেকে 4 ঘর ডানে গেলে সেটা হয়ে যাবে 5, আর যেহেতু সেটা y ইকুয়াল টু 2 লাইনের উপর, কোটিটা সবসময় 2 থাকবে। এই পাশের যে শীর্ষটা, যেহেতু y ইকুয়াল টু 2 লাইনের উপর অবস্থিত, তাহলে কোটিটা 2 হবে। আর কেন্দ্র থেকে সে কত ঘর বামে এসেছে, সে 4 ঘর বামে এসেছে, তাহলে 1 থেকে 4 বিয়োগ হলে -3। তাহলে আমরা শীর্ষের স্থানাঙ্ক দুটো পেয়ে গেলাম, একটা হবে 5, 2 যখন ডান দিকের অংশটা, আর আরেকটা হবে -3, 2 এই যে বাম দিকের অংশটা। অসীম তট, অসীম তটের সমীকরণ কি ছিল মনে আছে, y ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স। বি বাই এর ভ্যালুটা আমরা আগে থেকেই বের করে রেখেছি, বি বাই এ হচ্ছে 3/4, তাহলে y ইকুয়াল টু 3/4 ইন্টু এক্স, এইটা হলো একটা অসীম তট। y ইকুয়াল টু -3/4 ইন্টু এক্স, এইটা হলো আরেকটা অসীম তট, অর্ধেকের বেশি ডান। এখন আমাদের কি লাগবে, উপকেন্দ্র। উপকেন্দ্রটা সবসময় বাঁকের ভিতর দিকে হয় এবং কেন্দ্র থেকে তার দূরত্বটা সবসময় হয় AE। AE এর মানটা আমরা অলরেডি বের করে রেখেছি, সেটা কত, 5। তাহলে 1, 2 থেকে 5 ঘর ডান দিকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, 1 এর সঙ্গে 5 যোগ করলে 6, 2। কোটিটা কেন 2 হবে, কারণ সেটা আর অক্ষের উপর অবস্থিত। তাহলে উপকেন্দ্র একটা পেয়ে গেলাম 6, 2। এবং আরেকটা উপকেন্দ্র কত হবে, কেন্দ্র থেকে 5 ঘর বামে, AE পরিমাণ বামে, সেক্ষেত্রে এর কোটি কত হবে, এর কোটি হবে 2। এবং ভুজ কত হবে, 1 থেকে 5 বাম দিকে গিয়েছে, তাহলে 1 থেকে 5 বিয়োগ হলে -4,2। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রের মাঝখান দিয়ে আর অক্ষের উপর যে লম্বটা আঁকা হয় সেইটাই হলো উপকেন্দ্রিক লম্ব, এবং সেইটার সমীকরণ কি হবে, একটা হবে x ইকুয়াল টু 6 এবং অন্যটা হবে x ইকুয়াল টু -4। তাহলে আমরা দুটো উপকেন্দ্রিক লম্ব পেয়ে গেলাম। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপবৃত্তের মতোই 2b স্কোয়ার বাই a, অর্থাৎ যেটা আমরা বের করে রেখেছি 9/2। এবারে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি যে সবার লাস্টে আসে, দ্বিকাক্ষ। দ্বিকাক্ষটা কেমন হয়, দ্বিকাক্ষটা সবসময় বাঁকের বাইরের দিকে হয়, যেদিকে বাঁকটা থাকে তার বাইরের দিকে। এইটা একটা দ্বিকাক্ষ, এইটা আরেকটা দ্বিকাক্ষ।
কেন্দ্র থেকে দিকাক্ষের যে দূরত্ব সেটা সবসময় কি হয়, এ ভাগ ই এর সমান হয়। এ ভাগ ই এর মানটা আমরা বের করে রেখেছি 16/5। তাহলে দ্বিকাক্ষের সমীকরণের সাথে ওয়াইয়ের কোনো সম্পর্ক নাই। 1 থেকে 16/5 ঘর ডানে, তাহলে এইটার সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু 1 প্লাস 16/5 বা এক্স ইকুয়াল টু 21/5। আর এটার সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু 1 মাইনাস 16/5 বা এক্স ইকুয়াল টু মাইনাস 11/5। আমরা দ্বিকাক্ষের জন্য দুটো সমীকরণ পেয়ে গেলাম। একটা জিনিস এখন খেয়াল করো তো, আমরা যখন এইটা শেষ করে ফেললাম, অধিবৃত্তের এই এক্সাম্পলটা শেষ করলাম, তখন তোমাদের কাছে কি মনে হচ্ছে যে আসলে অধিবৃত্ত কি অনেক কঠিন কিছু? না তো, একদম সোজা। উপবৃত্তে যা, অধিবৃত্তে তাই। মানে মোটামুটিভাবে একই রকম জিনিসগুলোই তিনটার ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে চলে আসে, কিন্তু এটার ছবিটা দেখতে একটু বেশি খারাপ, এটার চেহারাটা একটু কুৎসিত, এটা একটা সমস্যা। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে কোনো অঙ্ক কণিক থেকে যদি আমরা একটু বেশি করে প্র্যাকটিস করি, অঙ্কটা মোটেও কঠিন থাকবে না, আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। যাই হোক, তোমাদের মধ্যে যারা যারা মিডিওকোর স্টুডেন্ট আছো তাদের জন্য ক্লাসটা এখানেই শেষ। আর তোমাদের মধ্যে যারা অনেক স্ট্রং স্টুডেন্ট, যে তোমরা না আমরা শিখবো, কঠিন জিনিসও শিখবো, তাহলে তাদের জন্য এরপরে আর ছোট্ট একটা অংশ বাকি আছে, সেইটার নাম হলো, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো আমি কার কথা বলছি, অক্ষের ঘূর্ণন। যে জিনিসটা তোমাদের মাথাটা কিছুটা ঘুরিয়ে দেয়। এইটা পরাবৃত্তের জন্য শিখিয়েছি, উপবৃত্তের জন্যও শিখিয়েছি। অধিবৃত্তের জন্য এই অঙ্কটা আসবে না মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। অধিবৃত্তের জন্য এই অক্ষের ঘূর্ণন থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরেও যেহেতু পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে করিয়েছি অঙ্কটা, আমি যদি অধিবৃত্ত থেকে না করাই তাহলে অধিবৃত্ত তো মন খারাপ করবে যে আমাকে আন্ডার এস্টিমেট করছে, আমাকে দিয়ে অঙ্কটা করাচ্ছে না। তো সেই জন্য আমরা এখন অধিবৃত্ত থেকে অক্ষের ঘূর্ণন শিখাবো। এবং অক্ষের ঘূর্ণনের নাম শুনে তোমরা ভয় পেও না, কঠিন কিছুই না, আগের মতোই খুব সহজে অঙ্ক হয়ে যাবে। অধিবৃত্তের ক্ষেত্রে অক্ষের ঘূর্ণন নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। আগের ইকুয়েশনটা ইউজ করেছি এক্স প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার বাই 16 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এইটার গ্রাফটা আসলে দেখতে এরকম, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবেই এঁকেছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, অক্ষের ঘূর্ণনের ক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিস না, এটা ওয়াই অ্যাক্সিস না, বা এক্স বা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল কিছু না। ফার্স্ট অফ অল, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে আর অক্ষ। আর অক্ষ এটা আমি কই থেকে চিনব? যার সামনে মাইনাস আছে তাকে ইকুয়াল টু 0 করলে আর অক্ষ হয়। এর সামনে মাইনাস আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, আমরা আর অক্ষটা পেয়ে গেলাম। এরপর অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যার সামনে প্লাস আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে অনুবন্ধী অক্ষ। এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অনুবন্ধী অক্ষ পেয়ে গেলাম, আর অক্ষ পেয়ে গেলাম। যেখানে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ এরা দুইজন ইন্টারসেক্ট করে, সেখানে কি পাওয়া যায়? সেখানে কেন্দ্র পাওয়া যায়। তাহলে কেন্দ্র পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এইটা এবং এইটা সমাধান করতে হবে। এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এর আগেও দুইবার সমাধান করেছিলে, সমাধান করলে চলে আসে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমার যে কেন্দ্র, সেই কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা চলে আসে 2,1। আচ্ছা, আর অক্ষের দৈর্ঘ্য কত? আর অক্ষের দৈর্ঘ্য হলো 2a, মানে হলো 8। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? 2b, যেটা হলো 2 × 3 মানে হলো 6। তাহলে আমরা কেন্দ্র পর্যন্ত বের করে ফেলেছি। এরপর শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, দৈর্ঘ্য, দিকাক্ষ। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আগের মতোই থাকবে 2b² a। 2b² এর ভ্যালুটা আমরা বের করে রেখেছি 9/2। বাকি থাকলো কি কি? শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, দিকাক্ষ এবং অসীম তট। অসীম তটের বেলায় যে কাজটা করবে সেটা হলো, অসীম তটের সমীকরণ কি ছিল? y ইকুয়াল টু b/a ইন্টু এক্স, আর এটা ছিল y ইকুয়াল টু মাইনাস b/a ইন্টু এক্স। তো b/a এর ভ্যালুটা কত? 3/4, সেটা আমরা আগে থেকে বের করে রেখেছি। ভ্যালুটা বসিয়ে দাও, y ইকুয়াল টু মাইনাস 3/4x, আর এটা হলো y ইকুয়াল টু 3/4x। এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু হবে না, কারণ অক্ষ কিন্তু ঘুরে গিয়েছে। x অক্ষ, y অক্ষ নিজের জায়গায় নাই। তোমাদের মনে আছে কিনা জানি না, এর আগে যখন আমরা ছবি আঁকতাম তখন এখানে লিখতাম y ইকুয়াল টু 0। তাহলে
অসীম তটের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে, ওয়াই এর জায়গায় কি লাগবে, যার সামনে মাইনাস আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। আর এক্স এর জায়গায় কাকে লিখবে, যার সামনে প্লাস আছে। একই কাজ এখানে করবে, ওয়াই এর জায়গায় কি লিখবে, যার সামনে মাইনাস আছে। আর এক্স এর জায়গায় কি করবে, যার সামনে প্লাস আছে সেটা বসিয়ে দিবে। ডান। তাহলে আমাদের অসীম তটের দুটো সমীকরণ পাওয়া গেল। অসীম তটের সমীকরণটা হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3। এরপর আমাদের যে অংশটুকু বাকি সেটা মোটেও ছোট্ট অংশ না, সেটা একটা বিশাল অংশ। আমাদের শীর্ষ, উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ বের করতে হবে, এবং এগুলো বের করতে গিয়ে আমাদের কান্না বের হয়ে যাবে। তো আমি এখন কি করব, আমি এখন কাজটা তোমাদের উপর চাপিয়ে দেব। এর আগে যেরকম উপবৃত্তের অর্ধেকটা অঙ্ক এই পর্যন্ত করে এসে শীর্ষের অর্ধেকটা অংশ করে বাকি অর্ধেকটা তোমাদের উপর চাপিয়ে দিয়েছিলাম, এবার তার থেকে আরেকটু বেশি চাপিয়ে দেবো। শীর্ষ এবার ধরবই না, পুরোটাই তোমাদের উপর চাপিয়ে দেবো। শীর্ষ, উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ তিনটাই তোমাদের উপর চাপিয়ে দেবো। ফার্স্ট অফ অল তোমরা একটা জিনিস খেয়াল করো, শীর্ষটা কোথায়, এখানে। উপকেন্দ্র কোথায়, এখানে। আর দ্বিকাক্ষ কোথায়, এখানে। তিনটার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হলো তিনটাই আর অক্ষের উপর অবস্থিত, কাজেই ভেজাল অনেক কম। তাহলে ফার্স্ট অফ অল শীর্ষ বের করার জন্য তোমরা কি করবে, শীর্ষ বের করার জন্য আমি এইটাকে এক্স কমা ওয়াই ধরে নেব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, সেটা কার সমান হবে তোমরা নিশ্চয়ই জানো যে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব সবসময় এ হয়, ইকুয়াল টু এ, এর মানটা হলো 4। এইটার সঙ্গে, এই ইকুয়েশনের সঙ্গে কাকে সলভ করবে, একে সলভ করবে। এই দুইটা ইকুয়েশন যখন তুমি সলভ করবে তখন দুইটা মান পাবে, সেই দুইটাই হবে শীর্ষের মান। একটা হবে এইটা আর একটা হবে এইটা। শীর্ষের স্থানাঙ্কটা তোমরা এইভাবে পাবে। উপকেন্দ্র, উপকেন্দ্রটা কোথায়, উপকেন্দ্রটা হচ্ছে এইখানে। তোমরা জানো যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটা কার সমান, এ ই এর সমান। এ ই এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, এ ই এর ভ্যালুটা আমরা পেয়েছি 5। এখান থেকে এটার দূরত্ব 5, এখান থেকে এটার দূরত্বও 5। তাহলে উপকেন্দ্রের বেলায় তুমি কি করবে, শুরুতে উপকেন্দ্রটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরে নেবে। তাহলে এক্স ওয়াই হতে 2 1 এর দূরত্ব, রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, সেটা কার সমান হবে, সেটা এ ই এর সমান হবে, ইকুয়াল টু 5। এটাকে আমি কার সঙ্গে সলভ করব, এই আর অক্ষের সঙ্গে। এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুইটাকে যদি আমি সলভ করি তাহলে আমি দুটা স্থানাঙ্ক পেয়ে যাব, সেই দুইটা হবে এই উপকেন্দ্র এবং এই উপকেন্দ্রের স্থানাঙ্ক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ কোথায়, দ্বিকাক্ষ হলো এই যে একটা দ্বিকাক্ষ, এই যে আরেকটা দ্বিকাক্ষ। তাহলে দ্বিকাক্ষের ক্ষেত্রে আমরা এই বিন্দুটাকে এবার এক্স ওয়াই ধরে নেব। এই দূরত্বটুকু আমি জানি, এই দূরত্বটুকু হচ্ছে এ ভাগ ই, যেই মানটা আমরা এর আগে বের করে রেখেছি 16/5। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স ওয়াই হতে 2 1 এর মধ্যবর্তী দূরত্ব এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, সেটার উপর একটা রুট দিয়ে দিয়ে সেই দূরত্বটা কত চলে আসে, 16/5। এই ইকুয়েশনের সঙ্গে আমি কাকে সলভ করব, এই ইকুয়েশনকে। কেন প্রত্যেকটার সঙ্গে এই ইকুয়েশনকে সলভ করছি, কারণ আমি যেই বিন্দুগুলো খুঁজছি সেই বিন্দুগুলো সবাই এই আর অক্ষের উপরেই অবস্থিত। এই দুইটাকে সলভ করে আমি x1 y1 পেয়ে গেলাম। ধরো এই দুইটাকে সলভ করে আমি x1 y1 পেয়ে গেলাম। এরপর তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো যে অনুবন্ধী অক্ষ x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এটার সমান্তরাল একটা রেখা নিতে হবে। এটার সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে, x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে এই স্থানাঙ্কের মানটা এখানে বসিয়ে কে এর মানটা বের করে তুমি যেই সমীকরণটা পাবে সেটাই হবে দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা অধিবৃত্তের প্রায় সব কিছু শিখে ফেললাম। উপবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত তিনটা জিনিসই আমাদের ক্লিয়ারলি শেখা শেষ। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এগুলো একেবারে সুন্দর মতো পড়ালেখা করে জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলোকে আয়ত্তে আনা। আর তোমাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি, আজকের লেকচারটা যখন আমি করাচ্ছিলাম তখন খেয়াল করে দেখো যে আমি কোথাও একটাও বুয়েটে আসা অঙ্ক বা অ্যাডমিশন টেস্টে আসা অঙ্ক দেখাই নাই। এটার কারণটা কি,
এটার কারণটা হচ্ছে যে আমি তোমাদের জন্য একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছি। সেই উদ্যোগটা হলো যে তোমাদের এ যাবৎকালে বুয়েটে, রুয়েটে, কুয়েটে, সাস্টে যেই প্রশ্নগুলো এসেছিল অ্যাডমিশন টেস্টে বিগত 10 বছরে বা 20 বছরে যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পারি, সেগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে কোয়েশ্চেন সলভিংয়ের ভিডিও আমি প্রোভাইড করব। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টার থেকে বুয়েটে বিগত 10 বছরে 10টা প্রশ্ন এসেছিল, সেই 10টা প্রশ্ন আমি সিরিয়ালি সলভ করে একটা ভিডিও আকারে দেবো। কুয়েটে হয়তো 10টা প্রশ্ন এসেছিল, সেটাও আমি সিরিয়ালি সলভ করে দেবো। তবে একবারেই নিশ্চয়ই সবগুলো দিতে পারবো না, হয়তো আমি চেষ্টা করব যে আস্তে আস্তে তোমাদের পুরো লেকচারটাকে শেষ হয়ে যাক, তারপর আমি আস্তে আস্তে তোমাদের একের পর এক এই কোশ্চেন সলভিংগুলো দিতে থাকবো। তো তোমরা ঠিকঠাক মতো জিনিসগুলো প্র্যাকটিস করে নিও। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।